তুলে ধরতে। বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশের দেশে এবং দেশের বাইরে মানুষের মধ্যে নানান ধরনের দুশ্চিন্তা, টেনশন এবং বাংলাদেশ নিয়ে নানান ধরনের আতঙ্কে উদ্বিগ্নতায় ভুগছে। কারণ যারা প্রবাসে আছেন তাদের আত্মীয়জন বাংলাদেশে বসবাস করেন, আর যারা বাংলাদেশে আছেন তারা তো অনেকেই বলছেন এখন জেলের মতো আছেন। বিশেষ করে যারা স্বাধীনতা পক্ষের মানুষজন আছেন তারা মন খুলে কথা বলতে পারছেন না। তো আমরা আজকে তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা অনেকেই জানেন যে আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছে, অনেক বড় কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজকে অতিথি মেলে আছেন আপনাদের সবার সুপরিচিত এবং এই সময়ে সাহসী মানুষ এবং এক কথা বলতে হবে যিনি স্পষ্ট ভাষায় কথা বলেন, নিজের মন থেকে কথা বলেন, যিনি বাংলাদেশের পক্ষে কথা বলেন এবং নিজের জীবন, জেল জুলুম এগুলা ভয় পান না। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল কলিমুল্লাহ স্যার। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। স্যার ধন্যবাদ। হ্যাঁ, আপনি স্যার এত রিস্ক নিয়ে স্যার আপনি কথা বলেন, এর জন্য আপনাকে স্যালুট স্যার। কারণ হচ্ছে আপনার মতো দুই একজন মানুষ বাংলাদেশে আছেন বলে অনেক দেশে এবং দেশের বাইরে মানুষ অনেক কিছু জানতে পারছেন। স্যার আমরা একটা বিষয় শুরুতে আমরা একটু যে বিষয়ে কথা বলতে চাই, আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ বৈঠক, বড় সিদ্ধান্ত, কি অপেক্ষা করছে আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য, এই বিষয় নিয়ে কথা বলবো স্যার। আপনার কাছে শুরুতে জানতে চাই স্যার যে আওয়ামী লীগ যে বৈঠক করেছে সেই বৈঠকে আমরা দেখেছি কিছু সিদ্ধান্ত হয়েছে। এক নম্বর হচ্ছে সিদ্ধান্ত আমরা যেটা জানতে পেরেছি, নির্বাচিত সরকার গঠনে করতে যাচ্ছে আওয়ামী লীগ। রাজপথে আন্দোলনের কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নতুন নেতৃত্ব কারা আসতেছে বা নেতৃত্ব নিয়ে আমরা দেখছি অনেক সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এই বিষয়গুলা স্যার আপনার কাছে কি তথ্য রয়েছে আপনি একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। দেখুন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র দুটি, একটি ভারত আর একটি মিয়ানমার। আবার এই মিয়ানমারের সঙ্গে আমাদের যে আন্তর্জাতিক সীমারেখা সেটি এখন মিয়ানমারের দখলে নেই। আপনার সেখানে নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি, দে আর ইন পজিশন। তো মিয়ানমারের উদাহরণটা নিয়ে আসছি এই জন্যে যে সেখানে দুটি সরকার আছে, একটি জুন্তা সরকার, কেন্দ্রীয় সরকার, আরেকটি হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইল, প্রবাসী সরকার। তো আপনি মানে অবাক হবেন না জেনে যে বাংলাদেশের অতীত ইতিহাসে আমরা এরকম গভর্নমেন্ট ইন এক্সাইল পেয়েছিলাম, প্রবাসী সরকার। 17 এপ্রিল 1971 মহান স্বাধীনতা যুদ্ধের সময় প্রবাসী সরকার শপথ গ্রহণ করেছিল আপনার আমাদের সীমান্তবর্তী অঞ্চলে মেহেরপুরে, এবং এটি সেই আমরো কাননে। এবং আপনার পরবর্তীতে পাকিস্তান বিমান বাহিনীর আপনার হামলার ভয়ে তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে থেকে তারা সরকার পরিচালনা করেছেন। সেই সরকারের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তিনি যেহেতু কারান্তরালে ছিলেন দিদেন মাগরেবে পাকিস্তানে, সেই কারণে তার হয়ে আপনার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ নজরুল ইসলাম প্রয়াত, এবং প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত তাজউদ্দিন আহমদ, এবং সেই সরকারে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রয়াত খন্দকার মোশতাক আহমদ। তো এই যে 5 সদস্য বিশিষ্ট যে সরকার গঠিত হয়েছিল সেটি পুরো এই মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান করে, এবং আপনার 16 ডিসেম্বর তারিখে যখন লিবারেশন ঘটলো পাকিস্তানের আপনার অকুপেশন ফোর্সেস, তারা সারেন্ডার সেরেমনির মাধ্যমে আমাদের তৎকালীন রেস কোর্স পরবর্তী সরাদ্দি উদ্যানে তারা কিন্তু আপনার আত্মসমর্পণ করেছিলেন। আপনার জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি, লেফটেন্যান্ট জেনারেল, এবং লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা মিত্রবাহিনী এবং বাহিনীর পক্ষ থেকে তিনি সেই সারেন্ডার ইনস্ট্রুমেন্টে স্বাক্ষর করেন, আর পাকিস্তান পক্ষ থেকে স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি। উল্লেখ্য, আমির আব্দুল্লাহ খান নিয়াজির নেফিউ বা ভাতিজা হচ্ছেন বিশ্বনন্দিত ক্রিকেটার আপনার ইমরান খান নিয়াজি। এটা এই প্রসঙ্গে বললাম যে সমসাময়িক সবাই তার নাম জানেন। আর এই যে সারেন্ডার সেরেমনি, তার মধ্য দিয়ে আপনার প্রবাসী সরকার ঢাকায় ফিরে আসে, এবং জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 10 জানুয়ারিতে স্বদেশ প্রত্যাবর্তনের পর আমরা দেখলাম আপনার নতুন
সরকার গঠিত হলো এবং সেখানে আপনার মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন আপনার আমাদের জাস্টিস যিনি সেই সময় খুব আলোচিত ছিলেন, আবু সাইদ। আবু সাইদ। আবু সাইদ চৌধুরী, জি, জি। টাঙ্গাইলের মানুষ তিনি, এবং তার পুত্র পরবর্তীতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, কায়সার ভাই আবুল হাসান চৌধুরী। আর আমাদের মহামান্য রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরীর পিতা ছিলেন পার্লামেন্টের স্পিকার ব্রিটিশ আমলে। যাই হোক, এই যে উদাহরণটি আছে তার ধারাবাহিকতায় শোনা যাচ্ছে যে সিদ্ধান্ত হয়েছে যে একটি প্রবাসী সরকার গঠনের। তো যদি ব্যাপারটি তাই ঘটে তাহলে এর ইমপ্লিকেশন কি? যেমন প্রবাসী সরকার যেটি আছে মিয়ানমারে অং সান সু কির নেতৃত্বে, তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আছে। এখন বাংলাদেশের যে সরকার বর্তমানে ক্ষমতায়, তাদের বৈধতা নিয়ে নানা রকমের প্রশ্ন ইতিমধ্যে স্থাপিত হয়েছে। যেমন ধরুন, একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস তিনি শপথ গ্রহণ করেছেন। এটা একটা বিরল দৃষ্টান্ত। ভবিষ্যতে দণ্ডিত যারা, তারাও আবার পুনরায় সরকার প্রধান হতে পারবেন, এই দৃষ্টান্ত অনুসরণ করে সেই প্রেসিডেন্সটাও তিনি তৈরি করে দিয়েছেন স্থায়ীভাবে দেশের ভেতরে এবং অন্য দেশের জন্য। আর যে রেফারেন্সের বলে আপনার তারা শপথ গ্রহণ করেছেন, সেই রেফারেন্স সে মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি দুজনেই ছিলেন 5 তারিখ থেকে আপনার সেনানিবাসে। তো কখন তারা এই রেফারেন্স দিলেন, কিভাবে দিলেন, সেটা নিয়ে বড় ধোঁয়াশা রয়ে গেছে। তো ফলে এখানে নানান রকমের ইফ এন্ড বাট থাকবার কারণে লেজিটিমেসি সংকট আছে। আর যদি আওয়ামী লীগ এর পক্ষ থেকে সরকার গঠন করে ফেলা হয়, তখন ন্যাচারালি লেজিটিমেসি সংকট নতুন মাত্রা লাভ করবে এবং দেশ স্লোলি বা শিওরলি গৃহযুদ্ধের দিকে অগ্রসর হবে, এতে কোনো সন্দেহ নেই। যে বিষয়টি প্রজেক্ট করেছিলেন আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম কয়েক মাস আগে। ধন্যবাদ। জি স্যার, আরেকটা বিষয় স্যার, যেটা হচ্ছে প্রবাসী সরকার যেটা বলতেছেন, সেটা যদি আওয়ামী লীগ গঠন করে স্যার, হ্যাঁ, এতে করে তো আপনার মানে আপনি বলছেন গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ চলে যাবে। পাশাপাশি স্যার আমরা একটা বিষয়টা আনচ্যালেঞ্জ যাবে না। বর্তমান সরকার যেমন তারা অনেকে ভাবছেন যে বছর পর বছর তারা ক্ষমতায় থাকবেন নানান অজুহাতে, কখনো সংস্কারের কথা বলে, কখনো বিচারের কথা বলে, কখনো স্থানীয় সরকার পরিষদের নির্বাচনের কথা বলে, কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এই কথা বলে। স্যার আরেকটা বিষয় স্যার খুব জানতে চাই যে আওয়ামী লীগ আন্দোলনের কর্মসূচি দিয়ে রেখেছে। আপনি জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা মিডিয়ার সাথে কথা বলতে বলেছেন যে লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে যে লং মার্চের একটা কর্মসূচি দেওয়া আছে, এবং এটা বলা হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় স্যার দিতে পারে, এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারে। এ বিষয়ে স্যার একটু বলেন যদি। দেখুন, এই সম্ভাবনাটি প্রবল হয়ে যাবে আপনার জুলাই ঘোষণার সাথে সাথে। আপনার এমনি তো আপনার এখানে একটা চাপা উত্তেজনা বিরাজমান, এবং যখনই আপনার জুলাই সনদ গৃহীত হবে বা ঘোষিত হবে, তার পরপরই পুরো বল গেমটা পরিবর্তিত হয়ে যাবে। লেজিটিমেসি সংকট নতুন মাত্রা লাভ করবে। আর আপনার অনেকগুলো বিষয় হতে পারে। আপনার সম্ভাব্য যেটি হতে পারে সেটি হচ্ছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হয়তো ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারেন। তারপর তার তো সমর্থক অনুবর্তী যারা, তাদের সংখ্যা কিন্তু দেশে কম নয়। ধরুন অ্যারাউন্ড 40% লোক যারা আওয়ামী লীগের প্রতি সমর্থন ব্যক্ত করতেন, এই রেঞ্জ 20% পর্যন্ত, মানে 40 to 20% লোক কম বেশি সময় বিশেষে আওয়ামী লীগের প্রতি বিশ্বস্ত। তো বিগ সেগমেন্ট অফ দ্য পপুলেশন, এতে কোনো সন্দেহ নেই। আর তারপরে যেটি হতে পারে, ধরুন 71 সনে আপনি জানেন যে রৌমারী কুড়িগ্রাম জেলা, এটি কখনো পাকিস্তান বাহিনীর কাছে পদানত হয়নি, চিরস্বাধীন অঞ্চল বাংলাদেশে। তো সেই রকম কোনো এলাকায় তারা এসে সংস্থাপিত হতে পারেন এবং সেখান থেকে সরকার পরিচালনা শুরু করে দিতে পারেন। তখন ব্যাপারটা দাঁড়াবে এইরকম যে আপনি ট্যাক্স কাকে দেবেন, কোন সরকারকে দেবেন, তারপরে আপনার স্ট্যাম্প
ইস্যু করার মতো ঘটনা, যেটা আমরা 71-এ প্রবাসী সরকারের পক্ষ থেকে দেখেছি। তারা ডাক টিকিট ইস্যু করেছিলেন, কারেন্সিও ইস্যু করে বসতে পারেন, ফলে পুরো বল গেমটাই কিন্তু পরিবর্তিত হয়ে যেতে পারে। তো সেই জন্যে এককভাবে একতরফা আপনি একটা হুকুমত কায়েম রাখলেন, সেটি তখন সম্ভবপর নাও হতে পারে। স্যার একটা বিষয় দেখলাম গত 2 দিন আগে আপনার জাতীয় পার্টির একটা অংশ তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এসে বেরোয় বললেন যে আগামী কয়েকদিনের মধ্যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এই বিষয়টা নিয়ে একটু বলেন, কারণ আমাদের দর্শকরা এই বিষয়টা দেখুন, জাতীয় পার্টির অনেকগুলো ফ্যাকশন, তার মধ্যে কাজী জাফরের প্রতি অনুগত, প্রয়াত কাজী জাফর যিনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, তার প্রতি অনুগত ফ্যাকশন, তারা বেরিয়ে প্রেস ব্রিফিং এ বলেছেন। এবং সেই সঙ্গে এনডিএম আরেকটি রাজনৈতিক দলের কর্ণধার ববি হাজ্জাজ, তিনিও নাকি এ ধরনের কথা বলেছেন। তো সেটাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ পরিস্থিতি ব্যাগতিক দেখে প্রফেসর ইউনূস এবং তার সরকার লিওয়ে খোঁজ করছেন। তারা যদি এমন একটি ঘোষণা দিয়েও বসেন, মোটামুটি যারা ওয়াকিফাল তাদের ধারণা যে এই ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রফেসর ইউনূসের অধীনে হবে না। পরবর্তী যে সরকারটি গঠিত হবে এবং এই জুলাই সনদ বনাম আপনার ইমার্জেন্সি গভর্নমেন্ট, তার মধ্য দিয়ে দেখা যাবে যে কোনো না কোনো পক্ষ নতুন করে টেক ওভার করতে পারে। এমনি খেয়াল করে দেখেন, এনসিপির একজন নেতা তিনি স্বজন প্রীতির অভিযোগ তুলেছেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, আপনার স্বাস্থ্য উপদেষ্টা, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান ম্যাডামের এই যে ইন্ডাকশন, সেটি নিয়ে। জি স্যার, আরেকটা বিষয় স্যার, আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে বাংলাদেশের মিডিয়ায় এবং আজকেও আসছে বিভিন্ন মিডিয়ায় যে আপনার যে চাঁদাবাজি সম্বন্ধে একজন সমন্বয়কে গ্রেপ্তার, 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে ধরা হয়েছে, এবং যে সমন্বয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কমিটি আছে সেই কমিটি একজন মেম্বার, এবং পুলিশ সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশনের সম্মানীয় সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা অন্তর্ভুক্ত স্যার। হ্যাঁ, এই বিষয়ে একটু বলেন যে এই যে চাঁদাবাজি, এবং আজকে দেখলাম যে প্রথম আলো তারা নিউজ করেছে সাবেক একজন সমন্বয়ক, হ্যাঁ, তিনি অনেক কিছু লিখেছেন, এবং বলা হচ্ছে যে এই বিপ্লবকে অলরেডি বিক্রি করে দেওয়া হয়েছে, জুলাইয়ের বিপ্লবকে টাকা দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন স্যার? দেখুন, একটা সময় ছিল যখন দেশটা ছিল মগের মুল্লুক, সেটা এখন হয়েছে মবের মুল্লুক। এবং এখানে মব একটা ভালো হাতিয়ার চাঁদাবাজির, মানুষকে ভয় দেখিয়ে, বাড়িঘর ভেঙে দেওয়ার ভ্রুকুটি দেখিয়ে আপনি জিম্মি করে নগদ নারায়ণ লাভ করলেন। এটি হয়ে দাঁড়িয়েছে এখন বিনা আপনার ক্যাপিটালে ভালো ব্যবসা, এবং লক্ষ লক্ষ টাকা নয়, কোটির ঘরে চলে গেছে। এবং এটি এখন রিয়ালিটি। আপনি শাক দিয়ে তো মাছ ঢাকতে পারবেন না, যতই যা কিছু বলেন না কেন, আপনার এখানে ঝামেলা আছে, সেটি যেন আমরা ভুলে না যাই। এবং ইউনূস হুকুমতে আমরা দেখেছি যে পরবর্তীতে যখন ইতিহাস রচিত হবে, প্রফেসর ইউনূসের যে শাসনকাল, সেটি কি জন্যে মানুষ স্মরণ করবে। যেমন শায়েস্তা খানের আমলের শাসনকাল আমরা স্মরণ করি যে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এখন স্মরণ করবে যে এই দেশে আপনার মব ভায়োলেন্স ইনস্টিটিউশনাল ফর্ম নিয়েছিল এবং চাঁদাবাজি নতুন মাত্রা যোগ করেছিল। ধন্যবাদ স্যার। এতে করে কিন্তু সবচেয়ে যে মানে আপনার শিক্ষাবিদ স্যার, সবচেয়ে যেটা খারাপ হয়েছে, যারা কম বয়সী 17, 18, 19, 20 বছরের যে ছেলেমেয়েরা কলেজ, ইউনিভার্সিটি বা স্কুলে অনেকে যেত, শিক্ষার দিকে মানে ছাত্রদের শিক্ষার দিকে না গিয়ে অন্যদিকে ধাবিত হচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ক্ষেত্রে। এবং আমরা দেখি যে মানে এখন বিভিন্ন ইয়ং যে গ্রুপ তৈরি হচ্ছে, মানে মানে কিশোর গ্যাং তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলাকে অনেকেই বলছেন এদেরকে উৎসাহিত করা হচ্ছে আরো বেশি করে কিশোর গ্যাং বা যারা সঞ্চয় কার্যক্রমে জড়িত হবে, যে টাকা মানে সন্ত্রাসী করলেই টাকা, হ্যাঁ, এই ধরনের দলে অংশগ্রহণ করলেই টাকা, হ্যাঁ, তো টাকার পিছে একটা বিশাল গোষ্ঠী মানে বাংলাদেশে দৌড়াচ্ছে, বিশেষ করে ইয়ং জেনারেশন। এ বিষয়ে কি বলবেন স্যার? দেখুন, আপনার গেছে দিন ভালো, সামনে দিন খারাপ, এরকম একটা প্রবাদ আছে। এখন সমাজে মূল্যবোধের যে পরিমাণ অবক্ষয় ঘটেছে, আপনার তার ফলে এ ধরনের বিষয়গুলো ম্যানিফেস্টেড হচ্ছে। আর
আপনার অ্যারোগান্স অফ ইউথ বলে একটা বিষয় আছে, আপনার সেই উন্মাদনাও কাজ করছে এখানে। সব মিলিয়ে আপনার পড়াশোনার চলটা তো প্রায় উঠেই গেছে। আপনার আপনি এই জমানায় সলিমুল্লাহ খান দ্বিতীয়টা খুঁজে পাবেন না, আপনি আহমদ সফা দ্বিতীয়টা খুঁজে পাবেন না, সৈয়দ ইসলাম চৌধুরী দ্বিতীয়টা খুঁজে পাবেন না। তো এই প্রজন্ম মূলত আপনার অনলাইন কেন্দ্রিক পড়াশোনাতে যুক্ত থাকে। গ্রেডটা তার কাছে খুব ইম্পর্টেন্ট, জানার শোনার চাইতে, উইথ ডিউ রেসপেক্ট। তো ফলে এমনটা ঘটবে, এটাই তো স্বাভাবিক। ধন্যবাদ স্যার। আওয়ামী লীগের বিষয়ে, আওয়ামী লীগ যে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে সেই বিষয়ে কিছু আলোচনা করি স্যার আপনার কাছে, কারণ দর্শকরা জানতে চান। দর্শকরা আমাদের অনেক প্রায় তাৎক্ষণিক প্রোগ্রাম 480 জন লাইভে আছেন এই মুহূর্তে। মানে আমরা উইদাউট নোটিস এই প্রোগ্রামটা করতেছি স্যার, কারণ হচ্ছে বাংলাদেশ নিয়ে সবাই উদ্বিগ্ন বা আতঙ্কিত বলতে পারেন স্যার, সঙ্গত কারণে। জি। তো এই বিষয়ে স্যার একটা বিষয় আমরা একটু মানে কথা বলে নিতে চাই যে আওয়ামী লীগের গত পরশু বা গতকালকে যে মিটিংটা হয়েছে সেখানে নতুন নেতৃত্ব আসা নিয়ে কথা হয়েছে, এবং একটা প্রশ্ন উঠেছে স্যার যে শেখ হাসিনা কিন্তু স্যার নেতৃত্বে থাকতে চাচ্ছেন না। এবং সম্ভবত তিনি আপাতত না, হয়তো মানে কিছুদিনের পরে হয়তো দায়িত্বতে সরে যেতে পারেন। এই বিষয়ে স্যার আপনার কি তথ্য রয়েছে বা কি বলবেন? দেখুন, আপনার সাকসেশন ম্যাটার করে, এবং যখন গভর্নমেন্ট ইন এক্সাইল গঠিত হবে তখন আপনার ন্যাচারালি এই ইস্যুটা পার্টিনেন্ট একটা বিষয় হিসেবে উত্থিত হবে সবার সামনে। আমি যতটুকু অনানুষ্ঠানিকভাবে শুনেছি যে তার দুই সন্তান আপনার যথাক্রমে আপনার সজীব ওয়াজেদ জয় এবং সায়মা পুতুল, তারা দুজনেই আপনার যারা আপনার তাদের সমর্থক, তাদের কাছে পরিচিত। এবং এখন এই পরিচিতি অনেকের কাছে এটি সময়ের দাবি, যে মানুষ যেহেতু নশ্বর, জন্মিলে মরিতে হবে রে, কথা জানি তো সবাই, আমাদের প্রথম বলে গেছেন। সুতরাং সেই জন্য প্রস্তুত থাকা ভালো। এবং একটা পর্যায়ে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আপনার রিটায়ারমেন্টেও যেতে পারেন চাইলে। আমি যতটুকু শুনেছি তিনি যদি রিটায়ার করেন যাবেন, থাকবেন গোপালগঞ্জে। এবং তার আগে যে পরিকল্পনা ছিল সেখানে যিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন পিএমওতে নীলফার আহমেদ, তাকে নিয়ে তিনি সেখানে বসবাস করবেন এমনটি শোনা গিয়েছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তাকে যদি ট্রায়াল ফেস করতে হয় সেটি রুটিন ম্যাটার। এবং আপনার গোপালগঞ্জ থেকে এসে এখন তো খুব সহজ, রাস্তাঘাটের যে পরিমাণ উন্নতি হয়েছে, আপনার পদ্মা ব্রিজের কারণে আসতে বেশ কোনো সময় লাগবে না। তিনি যথারীতি তার আপনার হাজিরা দিয়ে আবার চলে যাবেন। মানে সেই বিষয়টা আমি যতটুকু জানি, তিনি যেই প্রকৃতির মানুষ তিনি কিন্তু ফেস করবেন, বিষয়টা এড়িয়ে যাবেন না, বা এক্সিকিউটিভ অর্ডারে তিনি বা প্রেসিডেন্সিয়াল ক্লিমেন্সি প্রতীক্ষায় তিনি থাকবেন বলে মনে হয় না। খেয়াল করে দেখেন, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি প্রেসিডেন্সিয়াল ক্লিমেন্সি কিন্তু পেয়েছিলেন। আপনার যে 3 দিন সরকার ছিল না দেশে, 5 থেকে 8 তারিখ, এই সময়ে আমাদের সম্মানীয় আইন সচিব সারওয়ার মহোদয় মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের সঙ্গে যৌথভাবে পরামর্শ করে তাকে কিন্তু ক্লিমেন্সি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সেটা ব্যাপকভাবে প্রচারও করা হয়েছিল যে খালেদা জিয়া মুক্ত। এবং তিনি যেহেতু ক্যারিয়ার পলিটিশিয়ান হয়ে গেছেন বাই নাও, 3 বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি পরবর্তীতে বলেছেন যে না, আমি এই ক্লিমেন্সির আওতায় থাকতে চাই না, আমি কোর্ট ফেস করব। এবং ঠিকই সেই প্রক্রিয়ায় গিয়ে যে নাইকো আপনার মামলা, সেটা থেকে তিনি মুক্তি পেয়েছেন। তারপর আপনার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, সেখান থেকে খালাস পেয়েছেন। তো সুতরাং যারা ক্যারিয়ার পলিটিশিয়ান দেশের নেতৃত্ব করেছেন, সঙ্গত কারণেই মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু একই পথ ধরবেন বলে আমার ধারণা। আমি খেয়াল করে দেখেন, তিনি 111-এর সময় চলে গিয়েছিলেন আপনার ব্রিটেনে, এবং সেখান থেকে তাকে যাতে না আনা হয় সেই জন্য ব্রিটিশ এয়ারওয়েজের উপর প্রবল চাপ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তিনি তা মানেননি। তিনি ঠিকই কিন্তু সকল ঝুঁকি মাথায় নিয়ে দেশে ফিরেছিলেন। স্যার ধন্যবাদ স্যার। স্যার আসো আপনার কাছে আবার। স্যার একটা প্রশ্ন স্যার আপনি আবার এসে দিবেন যে স্যারের কাছে একটা বিষয় জানার ছিল, রাষ্ট্রপতি কিভাবে সংসদ কিভাবে বিলুপ্ত করলো এই বিষয়টা স্যার আবার এসে, আমি আমাদের সাথে শেখ ফরিদে যুক্ত হয়েছেন,
আমরা তাৎক্ষণিকভাবে আজকে অনুষ্ঠানে শেখ ফরিদকে আমরা স্বাগত জানাচ্ছি। শেখ ফরিদ ভাই, আপনার কাছে অনেক তথ্য আছে হয়তো, আপনিও জানেন যে আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের, বিভিন্ন নেতৃত্বের সাথে আপনারও কথা হয়, আলোচনা হয়। আমরা আজকে যে বিষয়ে কথা বলছি, আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ বৈঠক, বড় সিদ্ধান্ত কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, এই বিষয়ে কথা বলছি। তাৎক্ষণিক প্রোগ্রাম, মানে উইদাউট নোটিশ বা 685 পিপল আছেন আমাদের সাথে। তো যে বিষয়টা আমরা কথা বলতে চাই শেখ ফরিদ ভাই, যে স্যার অলরেডি বলে দিচ্ছেন যে আমরা প্রবাসী সরকার হয়তো গঠন হতে যাচ্ছে, যেটা বার্মা বর্তমানে আছে, বাংলাদেশ এর আগে 1971 সালে হয়েছিল, সেটা হয়তো গঠন হতে যাচ্ছে। আসলে বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে আপনি কি মনে করছেন রাজনীতি বিশ্লেষক হিসাবে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের শুভেচ্ছা এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর কলিমুল্লাহ স্যারকে আমার সালাম। আসলে আসলে স্যার স্যার আসলে এই মুহূর্তে আমি অন্তত 10 জন এই দেশে দেশ সেরা ব্যক্তিদের সাথে কথা বলি, যাদের মনে করা হয় তারা প্রত্যেকে কিন্তু একজন ব্যক্তির নাম নেয়। একটা হচ্ছেন ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টা, এবং আমাদের 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 এখানে উপস্থিত আছেন আমাদের কলিমুল্লাহ স্যার। আমি নিজেকে গর্বিত মনে করি যখন স্যারের সামনে আমি আসি, কথা বলি। আমি অবাক হয়ে যাই, দলমত নির্বিশেষে এর মধ্যে কয়েকজন আছেন তারা স্যারকে পছন্দ করেন না, তারপরেও স্যারের নাম নেন। এটা হচ্ছে স্যারের অর্জন। আমি অবাক হয়ে যাই যে স্যারকে তারা অ্যাপ্রিসিয়েট করে। আমি অবাক, মানে আমি কেন বললাম, কারণ এটা একটা বিশেষ কারণে আপনারা আমার ইশারা বুঝে গেছেন, সেখানেও তার নাম আছে, তিনিও বলেন তার নাম। যাই হোক, এখন যেটা আপনি বলতেছেন যে সাবজেক্ট একটু আগে বললো একজাল গভর্নমেন্ট, সেটা আসলে কতটুকু আদৌ সম্ভাবনা এখন হচ্ছে কিনা, যেহেতু আমাদের দেশে একটা কথা আছে, বাংলা প্রবাদ, আজকে থেকে 2500 বছর আগে লেখা, যাহা কিছু রটে তাহা কিছু না কিছু বটে। হয়তো হয়তো আমরা সমাজদার কেলে ইশারা বি কাফি, হয়তো হতে পারে, কিন্তু যেহেতু বক্তব্যটা খুব সেন্সিটিভ, কারণ এই বক্তব্য যদি আপনি দিতে যান আপনি রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে, অনেক কিছু চাইলেও আমরা বলতে পারবো না। এটা কোনো ব্যক্তি, স্যার যেহেতু প্রফেসর, স্যার হয়তো কিছু বলতে পারবেন, আমরা ব্যক্তি শেখ ফরিদ ওটা সবকিছুই আমরা অনেক কিছু বলতে পারবো না সঙ্গত কারণে। তবে যেহেতু একটা আলোচনা হচ্ছে বাংলাদেশে, আপনি কি আপনারা স্যার তো অবশ্যই সেটা জানেন, যখন জামাত ইসলামকে এই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী পাক হানাদার বাহিনীর সহযোগীদের জন্য নিষিদ্ধ করার প্রস্তাব এসেছিল, সাবেক প্রধানমন্ত্রী, আমি সাবেকই বললাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যখন প্রপোজাল গিয়েছিল, তিনি কিন্তু সেটা নিষিদ্ধ করেন নাই। কারণ কি? কারণ তিনি ঝুঁকি নিতে চাননি। কারণ এই একটা দল নিষিদ্ধ করলে আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে বহু সমস্যা হবে এবং একটি দল বিভিন্ন রাস্তায় চলে যেতে পারে। 3% একটি দলের লোককে যদি নিষিদ্ধ করলে একটা দেশের জন্য ঝুঁকি থাকে, আপনি 40% যার নেতা কর্মী সমর্থক আছে তাকে আপনি নিষিদ্ধ করে ফেলেছেন অলরেডি ছাত্রলীগ নিষিদ্ধ, কাগজপত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও বাস্তবে আওয়ামী লীগ নিষিদ্ধ। যদিও ডক্টর ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশিদের কাছে, দেশে বলেন জয় বাংলা স্লোগান দিলে নাকের বদনা ফাটাই দিবেন, জয় বাংলা স্লোগান বললে ছাত্র তো চলে যাবে, অদ্ভুত ব্যাপার, জয় বাংলা স্লোগান বললে আপনাকে মারবে, জেল দিবে। আবার তিনি বিদেশিদের সংবাদ মাধ্যমে বলবেন আমি তো আওয়ামী লীগ নিষিদ্ধ করিনি, তাদের কার্যক্রম নিষিদ্ধ। বিষয়টা অনেকটা এরকম, আবারও সেই প্রবাদে চলে আসতে হয়। আমাদের বাংলা ভাষা আসলে রিচ। আমরা তো শুধু, আমি অন্য বিদেশি সাহিত্য পড়তে গিয়ে আমি জানতে পেরেছি যে আমাদের বাংলা সাহিত্য কম না কোনো অংশে। সেখানে আরেকটা কথা আছে যে মানে ওটা স্যার বলেই বলে, ওটা স্যারের জন্য রাখলাম। আসলে এই যে ভীতি, মানে ভীতি দল নিষিদ্ধ করার, আপনি দল নিয়ে আদা খাবেন, আদার ঝোল খাবেন না। অর্থাৎ আওয়ামী লীগ কাগজপত্র নিষিদ্ধ না করে বলবেন নিষিদ্ধ করি নাই, আবার এখানে মারবেন, ওই আদা খায় আদার ঝোল না খাওয়ার মতো। আর বাংলাদেশে তো যেহেতু 40% একটি দলের নেতা কর্মী সমর্থক আছে, তারা একজাল গভর্নমেন্ট করতেই পারে। তারা ঘোষণা করবে কিনা উই ডোন্ট নো, কিন্তু করতেই পারে, যেহেতু রটে গেছে করতে পারে। ডক্টর ইউনূস নিষিদ্ধ করে এবং দেশি এবং বিদেশি যারা বাংলাদেশ বিরোধী তাদের হাতে নিয়ে, যারা এবং বিদেশে বসে আছে, এমনকি বিদেশে বসে আছেন যারা, দুঃখিত আমি, যারা বিদেশে বসে আছেন মনে করতেছেন যে তারা এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসিয়ে দিলেন আর সবকিছু মানুষ মেনে নিবে। দুনিয়াটা তো সহজ না, এত সহজ না। তো আপনি দেখতে পেরেছেন যে ট্যাঙ্ক, কামান, হেলিকপ্টার দিয়ে তাদের লোকদেরকে রক্ষা করতে হচ্ছে। আমরা অনেকেই দেখলাম, অনেক নেতা এবং দেশি বিদেশি সাংবাদিক ট্রল করলেন, শেখ হাসিনা চলে গেলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেন। শেখ হাসিনা তো চলেই গেলেন আর পালিয়ে গেলেন, তাকে তো সসম্মানে সামরিক হেলিকপ্টারে 17 জনের স্টাফ বা 18 জনের স্টাফ সংখ্যা যাই হোক, তাদের নিয়ে তাকে সসম্মানে রেখে আসলো। সেটা যদি পালিয়ে দেওয়া হয়, তাহলে ট্যাঙ্কের ভিতরে লুকানো এই যে আমাদের মহাবীর যারা, তারা ট্যাঙ্কের ভিতরে লুকিয়ে গেল, তাদের আমরা কি বলবো? ওদের যদি পালানো, শেখ হাসিনাকে যদি বলা হয় পালিয়ে গেছে, তাহলে গোপালগঞ্জ নিজের দেশের ভিতর থেকেই এই যে যারা পালিয়ে আসলো ট্যাঙ্কের ভিতরে, আমরা জানি তারা কারা। আমরা জানি তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের রুহানি সন্তান। আমি ভদ্র ভাষায় বললাম, রুহানি সন্তান বলে আবার কেউ রাগ করবেন না, আদর্শিক শব্দের অর্থে ব্যবহার করা হয়েছে এখানে। রুহানি সন্তান মানে আমি কাউকে গালি দিইনি, বা আমাদের এর জন্য আবার
প্রবাস দর্পণকে আপনারা কাঠগড়ায় দাঁড় করিয়েন না। রুহানি সন্তান মানে আদর্শের, আমি বলতে পারি আমি ডক্টর কলিমুল্লাহ স্যারের রুহানি সন্তান, মানে হচ্ছে আমি ডক্টর কলিমুল্লাহ স্যারের আদর্শে বিশ্বাস করি, বিষয়টা এরকম। তো এই জন্য বলছি, তো এই যে আজকে যে কথাটা এখন রোটে গেছে, তবে আমি যতদূর জানি, আমার কাছে যতদূর খবর আছে, বা আমি যতটুকু গবেষণা করি, চিন্তা ভাবনা করি, আমারও মনে হয় আওয়ামী লীগ তো ভিতরে ভিতরে বসে নেই। যারা মনে করতেছে যে 32 নম্বর ঘুরিয়ে দিলাম, গোপালগঞ্জ দখল করলাম, সমাধি ঘুরিয়ে দিব, বঙ্গবন্ধুর সমাধি ঘুরিয়ে দেওয়ার পরে চলে আসবে জিয়ার সমাধি ঘুরিয়ে দিতে, যারা এই স্বপ্ন দেখতেছেন, মাশাআল্লাহ কেউ কত স্বপ্ন দেখতেছেন বাংলাদেশ আফগানিস্তান বানাবে। কোন পীরের পাওয়ার ক্ষমতা নাই। 100 পীরও যদি একসাথে হয়, একজন ডক্টর কলিমুল্লাহ বেঁচে থাকলে বাংলাদেশ কোনোদিন আফগানিস্তান হবে না, এটা আমরা বিশ্বাস করি। ডক্টর কলিমুল্লাহ যে কোনো দল করুক, যে কোনো মতের থাকুক, এটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশের কোন পীরের কথায় বাংলাদেশ যেমন পাকিস্তান হবে না, আফগানিস্তান হবে না, আমরা আশাবাদী। সে আশার একটা মানে স্পার্ক বা স্ফুলিঙ্গ, এই যে শব্দটা আমরা শুনতেছি, প্রবাসী সরকার হতে পারে। আমি আবারও বলছি, প্রবাস দর্পণ এর জন্য এই বিষয়ে জানে না, আমরাও জানি, কিন্তু আমরা অনুমান করতে পারি, করতে পারে, ঘটতেই পারে। জনগণ চাইলে অনেক কিছুই করতে পারে, কারণ দেশটা তো গণতান্ত্রিক। কালকে যদি দেশের মানুষ মনে করে কলিমুল্লাহ স্যারকে আমরা প্রধান উপদেষ্টা বানাবো, কি করবেন আপনি? কিছু করেন নাই। কালকে যদি মনে করে যে আমরা 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 প্রবাস দর্পণের এডিটরকে আমরা পররাষ্ট্র উপদেষ্টা বানাবো, জনগণ মনে করে, বিপ্লব ঘোষণা করে, কারো কিছু করেন নাই, কারো কিছু করেন নাই। এমনকি সেখানে খালেদা জিয়ারও কিছু করেন নাই, শেখ হাসিনারও কিছু করেন নাই, জনগণ যদি মনে করে। কিন্তু ওই যে সেনা সমর্থিত বিদেশি প্রভুতে তারা আসলে হবে না, যেমন এখন যেমন আছে। ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে গোপনে কথা শোনা যায়, গুজব আমরাও শুনি। আমরা তো আর জানি না, দেখে আসিনি, আমরা গুজব শুনি। তিনি এখন যমুনাতেই থাকেন না, সেনা কর্মকর্তাদের বাসায় থাকেন। তো এই যে যারা গুজব, এরকম গুজব যদি হয়, তাহলে তো প্রবাস, তাহলে যে লোকটা যমুনায় থাকতে ভয় পায়, প্রবাসী সরকার গঠন হতেই পারে, করতেই পারে যে কেউ। কারণ এই কথাটা যদি ছড়ে যায়, আমি যদি মনে করি দেশে কোনো সরকার নাই আমাদের দেশে, তারা ক্যান্টনমেন্টে গিয়ে ঘুমায়, এটা যদি সত্য হয়, ক্যান্টনমেন্টে আমি কয়দিন, ক্যান্টনমেন্টকে আবার বদনাম করতেছি না, ক্যান্টনমেন্টে ঘুমানো, ক্যান্টনমেন্টে মানুষ কখন ঘুমায়? একজন সিভিল লোক। একজন, আমি কখন কলিমুল্লাহ স্যারের বাসায় গিয়ে রাতে ঘুমাবো? দিনে গেলাম বেড়াইতে, খাইতে গেলাম মেহমান, সেটা আলাদা কথা। কিন্তু আমি যখন প্রতি রাত্রে কলিমুল্লাহ স্যারের বাসায় গিয়ে ঘুমাবো ক্যান্টনমেন্টে, তাল মেকুস কালা হায়, কালা হায়। আবার কলিমুল্লাহ স্যার যখন সামরিক লোক, তিনি ক্যান্টনমেন্টে আমার বাসায় গিয়ে রাতে ঘুমাবেন, তাল মেকুস কালা হায়। তো এখানে ইউনূস সাহেব যখন ঘুমাচ্ছেন ক্যান্টনমেন্টে, আমিও পালিয়েছি, আমিও ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর প্রতি আমিও কৃতজ্ঞ। আমি মাসের পর মাস ক্যান্টনমেন্টে রাতে গিয়ে থেকেছি মৌলবাদীদের ভয়ে, কারণ আমাকে যখন গণজাগরণ মঞ্চ শুরু হয় তীব্র, তখন পালিয়ে থেকেছি ক্যান্টনমেন্টে। দিনে আমি শাহবাগে থাকলেও রাতে গিয়ে ক্যান্টনমেন্টে থাকতাম। এছাড়াও আমি তার আগেও ক্যান্টনমেন্টে থাকতাম, যখন আমাকে বহুবার জামালপুরে মৌলবাদীরা হামলা করেছে, মৌলবাদীরা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, আমি ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়ে থাকতাম। যদিও থাকতো লোকে, আমি ঢাকায় আমি বাসা ভাড়া নিয়ে থাকি, আমি বাসা ভাড়া ঠিকই নিতাম, গিয়ে থাকতাম ক্যান্টনমেন্টে। কেন থাকতাম? জীবনের ভয়। তো ডক্টর ইউনূসের কি জীবনের ভয় শুরু হয়ে গেছে নাকি এখনই? সম্ভবত। তা নাহলে কেন থাকবেন? কলিমুল্লাহ স্যার যখন তার ইউনিভার্সিটির বাইরে, তিনি যখন গিয়ে গ্রামে চলে যাবেন লাঠিয়ালদের সাথে, তখন তো সন্দেহ হবে, আমার সন্দেহ হবে। ছাত্র থাকবে ছাত্রদের সাথে। কলিমুল্লাহ স্যার যখন একজন প্রফেসর, তিনি থাকবেন ছাত্রদের মাঝে, তিনি সেখানে ভালো ফিল করবেন, খুব আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন, দরকার জীবন দিবেন, ভয় কিসের? তেমনি আমাদের এখন তিনি যেভাবে তিনি ক্ষমতায় আসুন না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো যমুনাতে থাকবেন, ওটাই তার বাসভবন, রাষ্ট্রীয়। তিনি ভয় পাচ্ছেন কেন? কেন ভয় পাচ্ছেন? শেখ হাসিনা তো পালিয়ে গেছে, তবে কি তিনি পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না? যেটা কলিমুল্লাহ স্যার আগেও বলেছিলেন, যে যারা আছে এদের, মানে আমরা ভদ্রভাবেই বলি, কারণ শব্দগত কিছু ব্যাপার আছে, নইলে আবার মামলা করে দিবে। এমনি স্যারের নামে দুদকে মামলা দিছে, আবার মামলা দিয়ে দিবে, তখন রাষ্ট্রদ্রোহী মামলা দিবে। তাই দেয় কিনা? স্যার যেহেতু বলতেছে প্রবাসী সরকার গঠন হতে পারে, এরকম সম্ভাবনা তিনি আলোচনা করতেছেন, এর জন্য স্যারকে আবার মামলা দেয় কিনা আল্লাহ মালুম। তো এই যে তারা যেটা করতেছে, এটা তাদের সুফল বয়ে আনবে না। কারণ তারা কি আপনি দেখেন, একটা বাচ্চা ছেলে সাবেক এমপির বাসায় গিয়ে 2 কোটি টাকা চাঁদা চায়, এই এনসিপি গ্যাং। তো ওরা কারা? আমরা যারা স্বৈরাচার বলে, চাঁদাবাজ বলে আওয়ামী লীগ বিএনপিকে গালি দেয়, তারাই 2 কোটি টাকা চাঁদা তুলে। আমি তো চিন্তাই করি না যে আমার 2 কোটি টাকা ইনকাম করতে পারবো, এই চিন্তাই তো আমি করি না। এটা কি করে সম্ভব? আমার যদি মাসে 5 লক্ষ টাকা ইনকাম হয়, আমি তো 2 কোটি টাকা কামাই করতে পারবো না, আমার তো খরচ আছে। আমার 5 লাখ টাকা ইনকাম করলে তো 4 লাখ টাকা খরচ হবে। তাহলে আমার 2 কোটি বানাইতে কত, কয়শো, 200 মাস লাগবে। আর এরা 2 কোটি টাকা নিয়ে একদিন, তাও বিএনপি নেত্রীর কাছে, সাবেক এমপি, মানে দেশটা কোন দিকে গেছে? এরা বিএনপি কে আওয়ামী লীগকে গালি দিয়ে এরা মনে করতেছে আমরা শূন্যস্থান সৃষ্টি করে আমরা ক্ষমতায় চলে যাব। মানে তারা, এই মৌলবাদীরা মনে করতেছে, কেউ বলতেছে আফগানিস্তান বানাবে, কেউ বলতেছে ক্ষমতায় চলে গেছে। আমার তো মনেই করে নিছে যে বিএনপি কেউ ক্ষমতায় আনবে না, আমরাই চলে আসছি। এটা তো তারা ধরেই নিয়েছে যে বাংলাদেশে যত হুজুর আছে এদের যোগ করে আমরা, তাহলে বাংলাদেশে ভিসি, প্রভিসি, প্রফেসর এরা বসে বসে কি আগুন চুষবে না? বাংলাদেশকে আপনি আফগানিস্তান বানাবেন, কলিমুল্লাহ স্যাররা বসে থাকবে, শেখ ফরিদ বসে থাকবে, আমরা বসে থাকবো। আর যেটা বলছেন যে প্রবাসী সরকার, এটা যদি হয়ে যায়, আমার মনে হয় বাংলাদেশে অনেক মানুষের স্বাগত জানাবে।
কারণ এই দেশে অর্থনীতি ঠিক নাই, আমি বলছি না এটা হতে পারে, কিন্তু দেশের অর্থনীতির যে অবস্থা, মানুষ যেভাবে কষ্ট করতেছে, মানুষের যে, আমি আবারও স্পষ্ট বলি, আপনি মানুষের চেহারাগুলোর দিকে তাকান, যাদের আগে হাস্যজ্জ্বল দেখতাম, আমি ব্যক্তিগতভাবে চিনি, আওয়ামী লীগ হোক বিএনপির হোক, আওয়ামী লীগের কথা পাতা, বিএনপির যাদের আমি দেখি, আমি জামাতের নেতাকে ফোন করে জিজ্ঞেস করেছি, ফোন করে, তারা বলছে ব্যবসা ভালো নাই, আর কি চান? জামাতের লোক যদি বলে ব্যবসা ভালো নাই, তাহলে ব্যবসা কোথায় আছে? কত জি, লক্ষ লোক প্রতিদিন বেকার হচ্ছে। জি, ধন্যবাদ। শহীদ ভাই একটা তথ্য দিই, একটা আপনাকে, আখতারুজ্জামান ভাই গতকালকে আমাদের অনুষ্ঠানে ছিলেন, উনি আমাদের লাইভে মানে সুস্পষ্ট হয়ে বলছেন যে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজের হলগুলাতে অস্ত্র গুদাম করা হচ্ছে, এবং একটা মহল চাচ্ছে দেশে গৃহযুদ্ধ লাগানি, গৃহযুদ্ধ না, ইরানের মতো বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে, এরকম বলছেন। এবং স্যার আরো কিছু তথ্য দিয়েছেন, আমরা এই ভিডিওটা আমরা হয়তো আগামীকাল ছাড়বো, প্রিয় দর্শক আপনারা দেখতে পারেন, আমরা ছোট ছোট ভিডিও, স্যার যে তথ্য দিয়েছেন এটা হচ্ছে আসলে অবাকজনক তথ্য। এবং মানে এই তথ্যগুলা আমি বলছি সরকার কি জানে না, উনি বলছে সরকারও জানে। আসলে বাংলাদেশে কি হচ্ছে, খারাপ প্রস্তুতি নিচ্ছেন, এই যে আপনার যেটা আখতারুজ্জামান বললো যে হলে হলে, হ্যাঁ, অস্ত্রের মানে 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 গুদামজাত করে রাখা হয়েছে, এই বিষয়ে একটু বলেন প্লিজ। লিপি, তোমার ডাক আছে, তাড়াতাড়ি ধন্যবাদ। দেখুন, আমি দীর্ঘ 10 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমে কাজ করার সৌভাগ্য অর্জন করেছি, এবং আমার এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পেরেছেন বলে আমার মনে হয় না। পাঁচজন মাননীয় উপাচার্য, 3টি সরকার, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, এবং আপনার এই যখন ক্ষমতায় ছিল তখন আমি দায়িত্ব পালন করেছি। তো এখানে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, অস্ত্রশস্ত্র কিন্তু ভাড়ায় পাওয়া যায়। আপনার ধরুন ক্রাইসিস মোমেন্টে একটি পিস্তলের ভাড়া 20,000 টাকা উঠে যেতে পারে। যদি আপনি পরিশোধ না করতে পারেন, আপনার বিরুদ্ধ পক্ষের কাছে ওই অস্ত্র চলে যাবে। বিষয়টা এইরকম, এটার একটা ইকোনমি আছে। এই বিষয়টা নিয়ে গবেষণা করেছিলেন আমাদের বর্তমানে কারাবন্দী জাপান মন্ডিত আমাদের অধ্যাপক আবুল বারকাত। তিনি এটা নিয়ে গবেষণা করেছিলেন, এবং অস্ত্র বিষয়ে আমার সৌভাগ্য হয়েছিল আপনার সেফার ওয়ার্ল্ড নামে লন্ডন ভিত্তিক একটি অর্গানাইজেশন, তারা আপনার প্রলিফারেশন অফ ইলিগাল আর্মস নিয়ে বিশ্বব্যাপী গবেষণা করে, তাদের সাথে কাজ করবে। এবং বাংলাদেশে আমরা একটা সার্ভে করেছিলাম গত 111 সরকারের সময়, এবং এটি দেশব্যাপী আমরা এই সার্ভেটি কন্ডাক্ট করি। তখনকার হিসাব মতে দেশে 5 লক্ষ আপনার ইলিগাল স্মল আর্মস ভাসমান আছে। তো এই তথ্য সমৃদ্ধ যে ড্রাফট রিপোর্টটা, সেটা আমরা শেয়ার করেছিলাম তৎকালীন মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত মহোদয়ের সঙ্গে। বর্তমানে তিনি মাননীয় উপদেষ্টা। তিনি অ্যাডভাইস দিয়েছিলেন টু সেন্সিটিভ ইনফরমেশন, আপনারা এটা পাবলিক করবেন না, শেলফ করে রেখে দেন, লন্ডন পাঠিয়ে দেন। আমরা তার পরামর্শ শুনেছিলাম এবং সেভাবে পাঠিয়ে দিয়েছিলাম। তো আপনার বিষয়টা আসলে যে ফর্মাল ইনফর্মাল যে বিষয়টা, তার সঙ্গে তুলনীয়। ইনফর্মাল যে গ্রেপ ভাইন, সেটি অনুমান করা যায়, অনুভব করা যায়, কিন্তু ধরা ছোঁয়া যায় না, সেরকম একটা বিষয়। এখন তো ডেফিনেটলি এই জেল এবং আপনার থানাগুলো লুট হওয়ার মধ্য দিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ভাসমান অবস্থায় আছে। এই সরকারি উদ্যোগে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা 3 স্টার জেনারেল আপনার জাহাঙ্গীর আলম চৌধুরীর শত চেষ্টা সত্ত্বেও অর্ধেকেরও বেশি কম মানে অস্ত্র অনেকে মনে করেন যে উদ্ধার করা গেছে, বাকি অর্ধেকের বেশি অস্ত্র এখন অ্যাট লার্জ মানুষের হাতে হাতে। তো ফলে আপনার হল বা ক্যাম্পাসগুলো, এগুলো তো বিচ্ছিন্ন দ্বীপ নয়, মরুদ্যান নয়, এই সমাজেরই অংশ। তো ফলে এই হানাহানি মারামারির ট্র্যাডিশন তো সেই পাকিস্তান আমল থেকেই আমরা দেখেছি, যে মোনেম খানের যে পেটোয়া বাহিনী ছিল এনএসএফ, এই এনএসএফ এর মাধ্যমে কিন্তু এই মাস্তানি শুরু ক্যাম্পাসগুলোতে, এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা তা দেখেছি। একবার সরকার পাল্টে যায়, সঙ্গে সঙ্গে হলের নিয়ন্ত্রণ চলে যায় আরেক দলের হাতে, এরকম একটা বিষয়। ধন্যবাদ। প্রশ্ন স্যার, যে আপনাকে একজন করেছেন যে এই যে সংসদটা বাতিল করে দেওয়া হলো, এই বিষয়ে একটু বলেন, যে দর্শক প্রশ্ন করেছিলেন। দেখুন, মানে তখন যে টেম্পো আমরা লক্ষ্য করেছি, সংসদ কেন পারলে আপনার সংবিধানও তখন বাতিল হয়, বিষয়টা এইরকম।
গুড সেন্স প্রিভেল করেছে বলে সংবিধান রক্ষা পেয়েছে, কিন্তু এই সংবিধান ছুঁড়ে ফেলার কোশেশ এখন পর্যন্ত অনেকে করছেন। বিশেষ করে তরুণ তুর্কি বলে পরিচিত এই অভ্যুত্থানের বা বিপ্লব বা আন্দোলন যাই বলেন, তাদের যারা কাণ্ডারি তারা এখনো করছেন, এবং তারা জানান দিচ্ছেন যে 3 তারিখে অগস্টে তারা নতুন বন্দোবস্ত হাজির করবে। স্যার ওই যে সংসদটা ভেঙে দেওয়া হলো স্যার, এটা কোন আইনে? যে বাংলাদেশ জাতীয় সংসদ শেখ হাসিনা চলে যাওয়ার পরে জাতীয় সংসদ তারা আমি মানে সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি একমাত্র বৈধ লোক এখন এই দেশে, তাকে রীতিমতো এক অর্থে বলতে পারেন বিম্মি দশায় ফেলে এই কাণ্ডটি হয়েছে, যখন দেশে কোনো সরকার ছিল না, ওই 3 দিন সেই সময় পর ঘটনা এটা। স্যার এই যে আওয়ামী লীগ যে কর্মসূচিগুলো নিচ্ছে স্যার, যে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছে, আপনি এতে করে কি মনে করেন স্যার? আপনি তো বাংলাদেশে আছেন, বাংলাদেশের মানুষ কি আওয়ামী লীগের এই আন্দোলনের সাথে কতটুকু অংশগ্রহণ করবে বলে আপনি মনে করছেন? দেখুন, নাই করে হলেও অন অ্যান অ্যাভারেজ আপনার এই 20 থেকে 40, আমি যদি অ্যাভারেজে 30% লোকও ধরি, বিগ সেগমেন্ট অফ দ্য পপুলেশন, খেয়াল করেন। তারপর যাদেরকে ভিন্ন দৃষ্টিতে দেখা হয়, খোলামেলাই বলছি আমি, আমাদের সমাজে যারা দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় বলে পরিচিত, তাদের একটা আপনার ইনক্লাইনেশন, সহানুভূতি আছে ওই দলটির প্রতি ঐতিহাসিকভাবে। তো ফলে এই ধরেন 8 বা 7% পপুলেশন, তার ধরেন 50%-এর বেশি, ধরেন 60% যদি ধরেন, তাহলে কিন্তু একটা বড় সেগমেন্ট অফ দ্য পপুলেশন। তো সব মিলিয়ে আপনি ইগনোরেবল আপনার জনগোষ্ঠী ভাববার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। স্যার ধন্যবাদ স্যার। থাকেন আমাদের সাথে স্যার। আমি প্রিয় দর্শক, আমরা আজ রাত 10টায় আমরা এই আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে আমরা আরো কিছু কথা অনুষ্ঠান করব। আজ রাত 10টায় আমাদের সাথে থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ শফি আলম নাদেল, থাকবেন আপনাদের সবাই পরিচিত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুকিয়া পাচি, থাকবেন হচ্ছেন অধ্যক্ষ মহোদয় চৌধুরী মানিক, পেশাজীবী সমন্বয় পরিষদ, এবং থাকবেন শেখ ফরিদ, রাজনীতি বিশ্লেষক, যিনি আমাদের অনুষ্ঠান প্রতিদিন থাকেন। আজ রাত 10টায় আপনার গুরুত্বপূর্ণ বৈঠকে আপনারা অবশ্যই থাকবেন, এবং আমরা আশা করি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তিনি হয়তো মিটিং এ ছিলেন, উনি হয়তো আরো তথ্য দিতে পারেন। আমি যাবো শেখ ফরিদ ভাই। আমরা আসলে একটা বিষয় আমি আপনাকে বলি, দর্শক অনেকেই বলছেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ন্ত্রিত বাংলাদেশ আইনি সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, যেটা বাসক, এর প্রধান উপদেষ্টা করা হয়েছে শফিকুল ইসলাম মাসুদ, যিনি জামাতের নেতা, তাকে করা হয়েছে। এখন অনেকেই বলছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানের সাথে জামাতের নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কি অন্য কোনো পূর্বাভাস হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ বা প্রশাসনের বিভিন্ন অঙ্গ জামাত নিয়ন্ত্রণের একটা প্রচেষ্টা হচ্ছে? কি বলবেন? আনমিট প্লিজ। ধন্যবাদ আপনাকে। ফলে জামাত নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে না, জামাত নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে গেছে শিবিরের সাবেক ক্যাডার, শিবিরের মানে ক্যাডার বলে তত ভালো শোনা যায়, শিবিরের সাবেক সন্ত্রাসী। আমি আবারও বলি, তাকে শিবিরের সন্ত্রাসী বলছি বলে প্রভাস দর্পণ দায়ী নয়, এটা আমার ব্যক্তিগত মতামত। এই শিবিরের সন্ত্রাসীকে ভিসি বানানো হয়ে গেছে যেহেতু, পক্ষ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনি ওই আশোকের চিন্তা করতেছেন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কি, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রাণ কেন্দ্র। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা আন্দোলন হয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত শত কিংবদন্তি ছাত্র নেতা পয়দা করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 90-এর আন্দোলনের সময় বলা হয়েছিল, সেখানে লিখিত এখনো আছে, সেই এগ্রিমেন্ট বাতিল করা হয় না, আপনি আমার চাই সেটা ভালো জানেন। সেই এগ্রিমেন্টটা হচ্ছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মৌলবাদী ছাত্র সংগঠন রাজনীতি করতে পারবে না। সেখানে ছাত্র দল, সেখানে ছাত্রলীগ, বাম রাজনীতির সংগঠনের যারা আছে সবাই এগ্রিমেন্ট করছে। সেখানে আমান ভাই সাক্ষী আছেন, এই আজকে দুদু ভাই সেখানে সাক্ষী আছেন, এটা আপনি জানেন, আমরা সবাই জানি। সেখানে সেই এগ্রিমেন্ট কিন্তু এখনো বাতিল করা হয় নাই। হয়েছে কি? হয় না? আপনি কি শুনেছেন? হয় নাই? তাহলে যেইখানে ছাত্র শিবির, বিশেষ করে স্পেশালি ছাত্র শিবিরের নাম লেখা ছিল, কারণ তখন তো ইসলামী ছাত্র আন্দোলন ছিল না, চরমনায়ের পীর ছিল না, তাদের কোনো নামই ছিল না দেশে। তো কার নাম, কাকে নিষিদ্ধ করা হয়েছিল? নিশ্চয়ই ছাত্র শিবির। এই যে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো, সেই ছাত্র শিবিরের ক্যাডা 80 টাকা সে হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি। কি করতেছে তারা? আপনি আশ্চর্য হয়ে যাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে
হাদিসের দরজ বসে। আমি জানি না আপনি হাদিসের দরজ বলতে কি বুঝেন কিনা, কতটুকু। কেন বললাম? কারণ এটা আপনার ধর্মীয় ব্যাপার না, এই জন্য বলছি। কারণ এটা যেমন আমি হিন্দু সনাতন ধর্মের একান্ত ব্যক্তিগত বিষয় জানি না, সেটা আপনি বলতে পারবেন। তেমনি এই হাদিসের দরজ পড়ানো গেলে পড়ানো হয় মাদ্রাসা, সেটা করা হয়েছে ঢাকার সেন্ট্রাল মসজিদে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা ভাবা যায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিবে সলিমুল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিবে সলিমুল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিবে ফরহাদ মাজাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিবে আনু মোহাম্মদ। সেখানে আমরা কাকে দেখলাম? পাকিস্তান থেকে একজন টিটিপির জঙ্গিদের এনে বক্তব্য দেওয়া হচ্ছে। কেন কলিমুল্লাহ স্যার ছিল না? সলিমুল্লাহ খান স্যার ছিল না? কেন ফরহাদ মাজাহার তাদের তো পছন্দের, তিনি কি ছিলেন না? কলিমুল্লাহ স্যারকে পছন্দ না করুক, আপনার অধ্যাপক বারাকাতকে পছন্দ না করুক, আর শাহরিয়ার কবিরকে তো পছন্দ করবেই না, কিন্তু কলিমুল্লাহ স্যারকে তো ডাকতে পারতো। আচ্ছা, তো বাদ দিলাম স্যারের কথা। স্যার ইদানিং ডক্টর ইউনূসের পাসপোর্টের তথ্য পাশ করে দিয়েছে এবং সারা পৃথিবী তা মেনে নিয়েছে, বিরাট অপরাধ করে ফেলছে জনগণের পক্ষে কথা বলে, তার কথা বাদ দিলাম। তাদের পছন্দের সলিমুল্লাহ খানকে নিয়ে যাক, তাদের পছন্দের ফরহাদ মাজাহারকে নিয়ে যাক। কই, আমরা তো দেখলাম না তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিতে। কাকে নিয়ে গেল? আমরা বিস্মিত ভাবে দেখলাম পাকিস্তানের একজন মুফতিকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিটিং করতেছে। এই দেশে ওই স্যার যেটা বললো যে একসময় এনএসএফ অস্ত্রের ঝঞ্ঝনানি রাখতো, বা একটা বাংলাদেশেরও একটা নির্বাচনের সময় অস্ত্রের ঝঞ্ঝনানি তারা দেখেছেন, এখনো আছে। এটার সিমটম আকাশে। যখন আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন যুক্তিবিদ্যা পড়তাম। প্রথমে স্যাররা শিখাইতো যদি আকাশে ধোঁয়া দেখো নিচে দেখো আগুন আছে। আমরা তো আকাশে ধোঁয়া দেখতেছি, এটা হলো যুক্তিবিদ্যা প্রথম একেবারে সরয়া। আমরা তো আকাশে ধোঁয়া দেখতেছি। ধোঁয়াটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছে শিবিরের সাবেক সন্ত্রাসী, বর্তমান জামাতের নেতা। আর পাকিস্তানের যারা জঙ্গিবাদ উৎপাদন এবং রপ্তানি করে, তার দেশের মুক্তি, সে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেয়। এই লজ্জা আমরা কোথায় রাখবো? কোন দেশে আমরা বাস করি? যেই দেশে মানুষের ভিসা ফ্রি দিলে কেউ যায় না, যেই দেশে ভিসা মুক্ত করে দিছে এখন পাকিস্তান। একটা হুজুরকে তো দেখি না যাইতে। বিমান ভাড়া যদি কালকে আমরা তিনজনে মিলে দেয়, মৌলবীরা যাবে না, বলবে কি জানেন? যে পাকিস্তানে যদি একবার যায় জিন্দেগি তার কোনো দেশে যাইতে পারবো না। সেই পাকিস্তানের মৌলবী এসে বাংলাদেশে ভাষণ দেয়, যখন বাংলাদেশকে মালয়েশিয়াতে 36 জন জঙ্গি পাওয়া যায়, যখন বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা যাচ্ছে, যখন বাংলাদেশের তরুণদের পাওয়া যায় পাকিস্তান আফগানিস্তান বর্ডারে, পাকিস্তান এবং ইরান বর্ডারে, ঠিক তখন আসছে এই পাকিস্তানের জঙ্গি নেতা এই মুফতি মাসুদ। এটা তো ভয়ঙ্কর সিমটম। এগুলো তো ভালো না। এটা তো একটু আমাদের এই যে অস্ত্রের ঝঞ্ঝানির কথা বলতেছেন, এই যে বিভিন্ন যার কথা বললেন আশোকে যাচ্ছে অমুক মন্ত্রণালয়, তো ভাই 6টা ব্যাংক কিন্তু দখল করে নিছে। 6টা ব্যাংক তারা দখল করে নিছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে নিছে। তারা সেইখানে কি করে জামাতে নামাজ পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুঝি নামাজ পড়ার জায়গা নাই বাংলাদেশের? আমি বলছি না কেউ নামাজ পড়বে না, তা বলি নাই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তো আপনাকে নামাজ পড়তে পাঠায়নি আপনার বাপ মায়। আপনার বাপ মায় ওখানে পড়ালেখা করতে পাঠাইছে। আপনার বাপ মা তো বুয়েটে পাঠায় না চিল্লা দেওয়ার জন্য। আপনার বাপ মা আর সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠান দিবে, সব সুবিধা দিবে, বিনা টাকায় পড়াবে। বুয়েটে তাবলিগের সাথী হওয়ার জন্য আপনাকে পড়ায়। আপনার মা বাপকে ওখানে তাবলিগের সাথী হওয়ার জন্য তাবলিগে গেলেই হয়, কাকরাইল মসজিদে গেলাম, বুয়েটের ছাত্র যাইতে হবে কেন? আমি এগুলো বুঝতে পারি না। আমাদের দেশের যারা বুদ্ধিজীবী তারা এগুলো নিয়ে কথা বলতে কেন ভয় পান? কেন ফরহাদ মাজাহার বলেন জামাতের সমালোচনা করলে তা ফ্যাসিজম? আমরা বুঝি তো তার বেদনাটা কোথায়। যখন 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 এই সলিমুল্লাহ খান স্যার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমালোচনা তো করেনি, খোদ বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে, তখন কিন্তু আমরা কোনোদিন শুনলাম না মাদ্রাসার সমালোচনা। আমি বলছি না যে মাদ্রাসা নিষিদ্ধ করে দাও, তুলে দাও, তা বলি নাই, কিন্তু আমি কি বলতে চাইছি, মাদ্রাসার হুজুরদের তো দেখলাম না বলতে কোনোদিন। সলিমুল্লাহ খান তো যায় হাটাজারিতে বক্তব্য দেয় না, কলিমুল্লাহ স্যারকে তো কোনোদিন হাটাজারি মাদ্রাসা দাওয়াতে নিয়ে গেল না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন পাকিস্তান থেকে মুক্তি আসে? সুতরাং এই দেশে এখন ফরিদ ভাই মানে একটা প্রশ্ন করি। আজকে আপনি দেখেছেন এই যে সমন্বয়ক, ওনার নাম কি, যিনি ছাত্র ফেডারেশন করতেন, ওনার সাক্ষাৎকার কিন্তু প্রথম আলোতে বের হয়েছে। এবং এই যে চাঁদাবাজি উনি বলছেন বিপ্লবটাকে বিক্রি করে দিচ্ছে ওরা। হ্যাঁ, এই যে বিষয়টা, হ্যাঁ, আপনি কি উমামার কথা বলছেন? হ্যাঁ, উমামার কথা বলছি। হ্যাঁ, ও সাক্ষাৎকার দিয়েছে, কষ্টের কথা। এই বিষয়ে একটু বলেন, এই যে চাঁদাবাজি বা এই যে সমন্বয়কে নষ্ট করা হলো, কারণটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তুলে ধরেছেন। সে তো বলেছে যে এই তার ভাষায় বিপ্লব, আমার ভাষায় তো ষড়যন্ত্র। তার ভাষায় যে বিপ্লব হচ্ছে টাকা ইনকাম করার মেশিন, সে বলে দিয়েছে। আর সাক্ষীর দরকার হয় না, সলিমুল্লাহ খান স্যারের সাক্ষী লাগবে না, আমার আর বলতে হবে না, আপনার প্রবাস দর্পণের দরকার নেই। সে নিজে জড়িত এই আন্দোলনে, সে নিজে বলতেছে জুলাই আন্দোলন মানে তার ভাষায় যে হচ্ছে টাকা বানানোর মেশিন। তো এটা তো ঘটবেই, কারণ
আপনি যখন দেখবেন যে কুয়োর ব্যাঙ যখন সাগরে পড়ে সে তো এমনি মারা যাবে, সে তো এমনি লাভ দিতে আমাদের জমা করে ভাষা করে ফাল পারতে পারতে মারা যাবে, তার কিনা মাছ পুঁটি মাছ বন্যা আসলে এরা মারা যায়, এরা পাগল হয়ে যায়। তো এই যে যারা এখন চাঁদাবাজি করতেছে, আবার লম্বা লম্বা কথা বলে যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি কে আবার কত সুন্দর লিখছে, নাহিদ আমার ইমাম, নাহিদ তার ইমাম। এই যে এই চাঁদাবাজি যার কথা বলতেছেন, ঢাকায় যে গুলশানে যে চাঁদা নিতে গেল, সে লিখেছে নাহিদ তার ইমাম। এখন আমরা অনুমান করতে পারি ওই যে আখতারুজ্জামান স্যার বলে না যে পেট মোটা হইতেছে, আপনার লাইভে এসে বলে, তো এই নাহিদের পেট কেন মোটা হইতেছে এটা তো আমরা বুঝতে পারতেছি। এই জন্য আমি তাদের বলি যে ভাতিজা তোমরা চর্বি একটু কমাও, কেন তো চর্বি নিয়ে পাবলিক যখন দৌড়ানি দিবে একসময় ট্যাঙ্কে উঠতে পারবে না, পেটেটা মানে পেট এত মোটা হয়ে যাবে ট্যাঙ্কের ভিতরে আর ঢুকতে পারবে না, তখন তোমাদের কি পরিণতি হবে? এই দেশের ভবিষ্যৎ তো ভালোই না, এমনকি যারা এখন এই মুহূর্তে ক্ষমতায় আছে তাদেরও কিন্তু ভবিষ্যৎ ভালো না। আর যে সকল বুদ্ধিজীবীরা নীরব আছেন ইতিহাস কিন্তু তাদের বিচার করবে। হয়তো বুদ্ধিজীবীদের গলায় কেউ জুতার মালা দিবে না, আমি তা কামনাও করি না, কারণ শিক্ষকদের আমি পৃথিবীতে সবচেয়ে বেশি যে পেশার মানুষকে আমি সম্মান করি ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে শিক্ষক। আমি মনে করি পৃথিবীর যে কোনো দেশে আমি শিক্ষক কখনো আমার সামনে পরিচয় পেলে আমি বসিই না তার সামনে, এটা প্রাইমারি স্কুলের শিক্ষক হোক আর ডক্টর কলিমুল্লাহ স্যারের মতো প্রফেসর বুদ্ধিজীবী হন, আমি শিক্ষক হলে আমি দাঁড়িয়ে থাকি, যতক্ষণ বসতে না বলে আমি বসি না। শিক্ষক ছাড়া একটা দেশ বাঁচতে পারে না। এই দেশের শিক্ষকদের দেখেন জুতার মালা পরে না, কখনো কখনো বলা হইতেছে ধর্ম অবমাননা করছে বলে তার গলার জুতার মালা দেয়, কখনো বলতেছে তিনি কি ফ্যাসিস্টের দালাল। এই যে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হলো, তার জন্যই মামা বিপ্লব, এই তার ভাষায় বিপ্লব, আমার ভাষায় ষড়যন্ত্র জুলাইয়ের। সেখান থেকে সে আবার একজনকে দেখলাম, নামটা আমার মনে নাই, সে তার সকল কি এই এনসিপির সাথে তার সকল যোগাযোগ সে বলছে যে আজকে থেকে তার সাথে কোনো সম্পর্ক নাই এনসিপির সাথে। এইভাবে তারা বেরিয়ে যাবে কি শুনেন, ওই যে ওদিন কলিমুল্লাহ স্যার নাকি বললেন, কোন স্যার বললেন মনে নাই, সব মানুষকে তো একসাথে আপনি বোকা কিছুদিনের জন্য বানাইতে পারবেন, সারা জীবন তো সবাইকে বোকা বানাতে পারবেন না। আমি একটা শিশুকে প্রতিদিন যদি বলি তোর বিস্কুট খাওয়াবো বিস্কুট খাওয়াবো বিস্কুট খাওয়াবো, এইভাবে হয়তো শিশুকে বোকা বানাবো কয়েক মিনিট, হয় একদিন 2 দিন 3 দিন তো আর পারবো না। বাংলাদেশের মানুষ তো শিশু না, বাংলাদেশের মানুষেরও তো 2-4 জন তো সলিমুল্লাহ খান স্যারের কথা যেমন শুনে, তার যদিও পাঠক বেশি, কারণ হলো তিনি স্বাধীনতার বিরোধীদের পক্ষে বলেন। কলিমুল্লাহ স্যারের কলিমুল্লাহ স্যার না না আমি এদিকে যাচ্ছি, সলিমুল্লাহ স্যারের আমি পাঠক বেশি ধরলাম কারণ আমি জানি তো কার পাঠক বেশি ভাই। কারণ কলিমুল্লাহ স্যারের কথা এখন তিতা লাগে, কলিমুল্লাহ স্যার তো এখন উচিত কথা কয়, তার কথা লাগে না। আপনি ভিউজ দেখবেন সলিমুল্লাহ খান বলে সেখানে ভিউজ হয় 10 লাখ, স্যারের বেলা 1 লাখ, ইট ডাজন্ট ম্যাটার। সংখ্যা দিয়ে আমি সত্য নিরূপণ করি না, কিন্তু এটা কেন বললাম জানেন, কলিমুল্লাহ স্যারকে এখন তাদের তিতা লাগে কারণ তিনি তো প্রথমে ইউনূসের পাসপোর্টের কথা বলে গেছেন, বুঝতে পারছেন? এটা খুব তিতা লাগে, শুধু ডক্টর ইউনূসের পরিবার না, যারা ডক্টর ইউনূসের চামচা, যারা একসময় ছাত্রলীগ হয়ে যুবলীগ হয়ে আওয়ামী লীগ হয়ে শেখ হাসিনা চামচামি করে ডুবাইছে, ওই ধরনের যারা চামচা তারা কলিমুল্লাহ স্যারকে দেখতে পারে না, তাই ভিউজ কমে গেছে আমি জানি। ঠিক আছে, এরকম স্বাভাবিক, কারণ আপনি যখন উচিত কথা বলবেন আপনি কখনো পিনাকি হইতে পারবেন না, আপনার 10 মিলিয়ন ফলোয়ার আপনার হবে না। আপনি তো আপনার প্রবাস দর্পণ তো আপনার প্রবাস দর্পণে তো যেন তেন লোক আসে না, সবচেয়ে অযোগ্য লোকটা হলাম আমি, মানে এখানে যদি সবচেয়ে অযোগ্য বল হয় সে শেখ ফরিদ আমি, এছাড়া সবাই পৃথিবীর বাংলাদেশের সেরা মানুষ আপনি আপনার টাইম লাইনে নিয়ে আসেন, আপনি ভিউজ কয়জন আসে না কেন? কারণ কি, কারণ এখানে উচিত কথা বলা হয়, উচিত কথায় তথা ভাতে বিলাই বেজার, এই যে আবার প্রবাদের কথা যাইতে হয় বাংলাদেশের, তথা ভাতে বিলাই বেজার, এটা বাংলাদেশের প্রবাদ 2000 বছর আগে, এটা হবে। আবার কোরআন, এই ধর্মে যারা বিশ্বাস করেন, ইসলাম ধর্মের পরিভাষায় কোরআনে লেখা আছে আলোক নুরুন লাউকানা দুরুন, আল্লাহ বলছে উচিত কথা অধিক তিতা। এটা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, তাদের এটা লেখা আছে। উচিত কথা মানুষ পছন্দ করে না, উচিত কথা প্রবাস দর্পণ পড়লেই এটাকে এখন আওয়ামী লীগের চ্যানেল হয়ে গেছে, এর আগে ছিল এটা বিএনপির চ্যানেল। আপনি বিএনপির আমল আমি জানি, আপনারা তখন বলছে বিএনপির চ্যানেল, এখন বলে আওয়ামী লীগের চ্যানেল, এটাই হচ্ছে প্রবলেম। তো এখানে ওই এটাই যেন বললাম যে সলিমুল্লাহ খান স্যারের ভিডিওর ব্যাপারটা হলো তার যে শ্রোতা, তার যে দর্শক, তারা তার কলিমুল্লাহ স্যারের বক্তব্য ধারণ করতে পারবে না। কারণ কলিমুল্লাহ স্যার তো কোনোদিন বলতে পারবে না যে জামাতের সমালোচনা করা হচ্ছে ফ্যাসিজম, অথবা সলিমুল্লাহ খান স্যারের মতো, মানে কি আর বলবো, এটা বলতে চাই না, কারণ আমি বললাম শিক্ষকদের আমি বেশি শ্রদ্ধা করি, তাকে আমি পছন্দ করি না করি, তাকে আমি শ্রদ্ধা করি শিক্ষক হিসেবে। তাই তার যে ভুল বক্তব্য, ওই বক্তব্যগুলো কলিমুল্লাহ স্যার দিতে পারবেন না, ওগুলো আমি তুললাম না। সলিমুল্লাহ খান স্যার যখন বলে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা নিয়ে আসছে, এর স্যার হাস্যকর কি থাকতে পারে? একজন বুদ্ধিজীবী, একজন শিক্ষক, তিনি বলেন মাদ্রাসা শিক্ষায় সবচেয়ে ভালো, অথচ নিজে পড়ালেখা করে আসেন আমেরিকায়, তার 14 গোষ্ঠীর মধ্যে কেউ মাদ্রাসায় পড়ে না। তাহলে মানেটা কি? তাহলে সেই মওদুদির মতো, মওদুদি জামাত ইসলাম প্রতিষ্ঠা করলো, কিন্তু তারা একটা সব সন্তানকে বলে দিল তোমরা কেউ জামাত ইসলাম কইরো না। হাস্যকর না বিষয়টা? তো কলিমুল্লাহ স্যারের সাথে এখানে সলিমুল্লাহ খান স্যারের পার্থক্য তো থাকবেই, এবং থাকবে বলেই তো আমরা তার বক্তব্য শুনি। কেন শুনি?
আর আপনার এখানে দর্শক কম, এতে বিষয় যায় আসে না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু শেষ মুহূর্তে সত্যটাকে বেছে নিবে, শেষ মুহূর্তে সত্যটাকে বেছে নিবে। এটাই হচ্ছে আমাদের বেদনার কথা, দুঃখের কথা। কিন্তু ততক্ষণে আমাদের দেশের সর্বনাশ যাওয়া শরীফ ভাই, এই মুহূর্তে 833 জন দেখছেন। হ্যাঁ, আমি মনে করি আমার জন্য যথেষ্ট। আমি দর্শকের খোঁজ করি না, আমি এই যে কোয়ালিটি, যে গত 5 বছর যাবত প্রোগ্রাম করে সেটাই তো বললাম। জি শরীফ সেটাই ভাই, আপনাকে বললাম, আমি সবচেয়ে অযোগ্য লোক আমি এখানে আপনার চ্যানেলে। আমি অযোগ্য কাউকে আমি আনি না, আমি অযোগ্য কাউকে আনি না। আপনার কথায় আমার মনে হচ্ছে আসলে যেভাবে বলছেন, আমরা যারা মনে করি এই সময়ে সাহসী সন্তান, যারা সাহস করে কথা বলতে পারে, তাদেরকেই নিয়ে আসি। শেখ ফরিদ, আমরা অনুষ্ঠান শেষ করবো, আমাদের 1 ঘন্টার প্রোগ্রাম। আপনাকে শেষ প্রশ্নটা আমি করতে চাই। যে বিষয়টা দেখতে পাচ্ছি যে নিয়মিতই আমাদেরকে মেসেজ করেন, মানুষ কিন্তু গ্রামে গঞ্জে সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে। কেউ চাঁদা দিতে হচ্ছে, কেউ চাঁদা দিতে হচ্ছে যে ভাই তোমার উপরে মামলা দেবো না, চাঁদা দাও। কারণ মামলাতে নাম কাটানোর জন্য চাঁদা দিতে হচ্ছে। এমন কেউ চাঁদা দিচ্ছেন যে তোমার বাড়িতে সুন্দরী মেয়ে আছে, মেয়েকে তুলে নিয়ে নেবো। এই বিষয়গুলোতে কি বলবেন? এই বিষয়গুলোরে আমি বলবো যে এটা আমরা বললে হয়তো জনগণ শুনবে, কিন্তু গুরুত্ব কম থাকবে। কিন্তু স্যার যদি এগুলো বলেন, কলিমুল্লাহ স্যারের মতো যারা বুদ্ধিজীবী তারা বলেন, তাহলে সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। এটা ভয়াবহ একটা কথা তুলে ধরছেন, আপনার এই কথা কেউ বলবে না। বর্তমানে সবচেয়ে বিপজ্জনক, যার ঘরে একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে থাকুক আর অসুন্দরী থাকুক, যার ঘরে একটা মেয়ে আছে, সে যে কত বিপদে আছে। আমি তো গ্রামের মানুষ, আমি গ্রামের মানুষ, গ্রাম থেকে উঠে আসা মানুষ। ভাই, গ্রামে যে এখন কিরকম অবস্থা, ঘর থেকে, এটা শুধু আওয়ামী লীগ করার মুক্তিযুদ্ধের পক্ষে তা না, কেউই ভয়, সবাই ঘরে ভয় পায়। নিজের ঘরে থাকতে ভয় পাচ্ছে এখন মেয়েরা, নিজের ঘরে। চাঁদা তো নিচ্ছেই এখন। আপনি তো শুধু মেয়ের কথা বললেন, আমার কাছে যে তথ্য আছে, এক ছেলেরে বলছে যে তোর মায়ের তুলে নিয়ে যাবো টাকা দে, এইভাবে বলছে। টাকা চায়, টাকা চায়, মায়ের তুলে নিবে। সে তার মাকে গিয়ে বলছে। তার মা ওই এলাকার, পর বিএনপির এক নাম বললাম না সঙ্গত কারণেই, যেহেতু নারী গঠিত বিষয়। পরে আমাকে ফোন দিয়েছে, মানে আমি আমার জেলার কথা বলি নাকি, অন্য জেলা। আমি বলছে যে ছোট ভাই, আমি তো বিপদে পড়ে গেছি, আমার বোনের তো উঠাই নিবে আমার ভাইগনের কাছে, এই বলছে। পরে আমি ওই ডিস্ট্রিক্টের, নির্দিষ্ট একটা ডিস্ট্রিক্টের, সেখানে আমি বিএনপির নেতাদের ফোন করে সেটা পরে মীমাংসা করি। এখন তারা হয়তো আমার কাছে বলছে হ্যাঁ এটা আর হবে না, ঘটবে না, কিন্তু বাস্তবে যে কতটুকু তা তো আমি জানি না। এমন হইতে পারে যে উল্টা হয়েছে, আমি ফোন করা তার উল্টা হয়ে গেছে, কিন্তু তারা কথা দিছে যে তার নিরাপত্তা তারা দিবে। তাহলে এখন তো বলছেন মেয়ের কথা, কিন্তু মায়েরও নিরাপত্তা নাই। এখানে কোন সব ব্যবসায়ীদের চাঁদা নিচ্ছে। আওয়ামী লীগের আমলে চাঁদা নিত হিন্দুদের দোকানে, এখন মোটামুটি মার্শাল্লাহ হয়েছে। যারা বলছে না হিন্দু নির্যাতন হয় না, হিন্দুর চাঁদা নেয় না, 80% মুসলমানের কাছে এখন চাঁদা নিতেছে। সব দোকানে চাঁদা দিতে হয়, কোনো কথা নাই। ছোট্ট একটা দোকান, যে দোকানে রাস্তায় ফুটপাতে দোকান দিছে, সিগারেট নিয়ে যায় টাকা দেয় না, পান খায় টাকা দেয় না। একটা বেঞ্চু সিগারেটের যদি টাকা নিয়ে যায়, ওই দোকানটা চলে কেমনে? মিষ্টির দোকানে যদি মিষ্টি খেয়ে 200 টাকা বিল হয়, 50 টাকা দিয়ে চলে যায়, বা বলে যে দিমনি তোরে। চাঁদা সিস্টেম এরকম কিন্তু হচ্ছে। আপনার তো শুধু বড় চাঁদা না, দোকানে খেয়ে চলে যাচ্ছে, মিষ্টির দোকানে, মাংসের দোকানে মাংস নিয়ে চলে যাচ্ছে, ওই ব্রয়লার মানে কষার কাছে মাংস নিয়ে চলে যায়, মাছের দোকানদার কাছে মাছ নিয়ে চলে যাচ্ছে। এই যে নীরব চাঁদাবাজি, এটা কিন্তু আরো ভয়াবহ রুট লেভেলে একেবারে। আগে তো চাঁদাবাজি শিল্পপতি বা এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে চাঁদা নেওয়া হচ্ছে। আমি স্যারের প্রতি সম্মানে, স্যার এটা নিয়ে আশা করি তুলবেন। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে চাঁদা নিচ্ছে। আমার কাছে বহু মেসেজ আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা আমি সবই তো দেখা সম্ভব হয় না। বহু মেসেজ আসে, আমি দেখি। এবং কেউ কেউ ভয়ঙ্কর কিছু আছে যে চাঁদার ব্যাপারে কি জানেন, বাসায় ছোট সন্তান, মনে করেন আপনার বাসায় 2টা বাচ্চা আছে, কিছুই বলে না, গিয়ে সোজা বলে আপনার বাচ্চারা কেমন আছে, চাঁদা নেওয়ার সিস্টেম দেখেন। আচ্ছা ভাই, আপনার বাচ্চা 2টা ভালো আছে, তা পুরো মাফিয়া সিস্টেম। এই কথা বলার সাথে সাথে তার মোবাইলে টাকা চলে যেতেছে বিকাশে। মানে বিকাশের চাঁদাবাজি এখন যায় না, আস্তে করে ফোন করে বলে আপনার মেয়েটা কেমন আছে, এইভাবে বলে। আপনার মেয়েটা কি স্কুলে গেছে, চাঁদা হয় না কিন্তু। সিস্টেমটা দেখেন, এইভাবে করা হচ্ছে। আর মাশাআল্লাহ জামাত ইসলাম এই ব্যাপারে আবার খুব ভালো। ওই যে বানরের গল্পের মতো, যে বানরে দই খেয়ে ছাগলের গলায়, ছাগলের মুখে দিয়ে যায়। জামাত আবার মোটামুটি মাশাআল্লাহ ব্যাংক দখল করে নিছে। তাদের অল্প 2-4টা চাঁদাবাজি তো ইদানিং দেখলাম তারাও 2-4টা বহিষ্কার করতেছে। এই যে যে দেশে নীরব চাঁদাবাজি, ওই যে প্রবাসী সরকারের কথা বললেন, এই জন্য এই কথাগুলো আসতেছে। এই কথাগুলো আসতেছে, এক্সাইল গভর্নমেন্টের যে কথাগুলো আসতেছে, এই জন্য কথাগুলো আসতেছে। কারণ মানুষ অতিষ্ঠ, মানুষ চাঁদা দিতে দিতে হাদিয়া, আগে তো চাঁদা বাস্তু ছিল, এখন হাদিয়া বাজুক হয়েছে। মৌলভী সাহেবেরা গিয়ে একটা স্লিপ ধরাই দিয়ে বলে চাঁদা দিতে মসজিদের রড লাগবে, এটাও কিন্তু সত্য। মৌলবীরাও এখন চাঁদাবাজি শুরু করে দিয়েছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মোটামুটি হাদিয়ার নামে টাকা উঠাইতেছে। খেলাফতে মজলিস টাকা উঠাইতে, খেলাফত আন্দোলনের টাকা উঠাইতে, জামাতে উঠাই। জামাতে ডাইরেক্ট বেহেস্তের কথা বলে আপনার কাছে টাকা না, এটা বেহেস্তের টিকিট। সলমানের পীরেরা অনুষ্ঠানের নাম করে টাকা নিতেছে।
ভয়াবহ রকম চাঁদাবাজি, আপনি এটা ঠেকাইতে পারবেন না। এবং আমি মনে করি এগুলো সরকার জানে। এই যে আপনারা আলোচনা করলাম, এর জন্য দায়ী শতভাগ সরকার। আমি যত না অপরাধীদের দায়ী করবো, তার চেয়ে বেশি দায়ী করবো সরকারকে। এই মুহূর্তে যারা সরকার পরিচালনা করতেছেন তারা দায়ী, শতভাগ দায়ী। কারণ তাদের আশ্রয়ে প্রশ্রয়ে কেবল এটা ঘটতে পারে। তা না হলে 2 দিনের বৈরাগী ভাতের অন্ন বলতে পারে না। শুক্র আসলো দিন, ওই রিয়াদ নামের ছেলেটা আসলো এনসিপি গ্যাং করতে, সে গিয়ে 2 কোটি টাকা চাঁদা উঠায়। আপনি কি মনে করছেন এটা সরকার জানে না? এটা নাহিদ জানে না? এটা মাহফুজ জানে না? এটা হিজবুদ্দিন নেতা মাহফুজ জানে না? এটা ডক্টর ইউনূস জানে না? আমি তো বিশ্বাস করতে চাই না। ধন্যবাদ। ধন্যবাদ ফরিদ ভাই। আমরা আশা করি রাত 10টার যে প্রোগ্রাম, প্রিয় দর্শক, রাত 10টায় আমরা প্রোগ্রাম করতেছি এই বিষয়গুলো নিয়ে। আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ বৈঠক, কি সিদ্ধান্ত হচ্ছে, আসলে কি প্রবাসী সরকার গঠনের প্রক্রিয়া চলছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ শফি আলম নাদের, আমাদের সাথে থাকবেন রুক্কা পাচ্ছি, আমাদের সাথে থাকবেন অধ্যক্ষ মধুসূদন মানিক, আমাদের সাথে থাকবেন শেখ ফরিদ রাজনীতি বিশ্লেষক। আপনারা রাত 10টা বাংলাদেশ টাইম, ইউকে টাইম বিকাল 5টা দেখা আমন্ত্রণ রইল। আমি অনুষ্ঠান শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, সেই অবস্থা তুলে ধরা হলো। সেই অবস্থা নিয়ে টকশোতে আলোচনা সমালোচনা করা হলো। আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি খুবই বাজে একটি পরিস্থিতি বর্তমান সময়ে পার করছে এবং বাংলাদেশ খুবই খারাপ একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আজকের এই লাইভ টক শোটি দেখলেন এবং দেখে কি বুঝলেন, সেই সাথে বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কি অবস্থা বুঝতে পারছেন, বিএনপি তাদের অবস্থান কি, এবং জামাত এনসিপির মধ্যকার যে আমরা একটি ঐক্য দেখতে পাচ্ছি, এছাড়া ইসলামিক দলগুলো ঐক্য করছে, সেই সাথে বিএনপি কে ঠেকানোর জন্য কিন্তু এখন ইসলামিক দলগুলো গঠন করছে। এই বিষয়গুলো কি আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।